প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পার্ট 1 এ সেটের প্রাথমিক ধারণা দিয়েছি। আজকে আমরা সেটের বিভিন্ন প্রকারভেদের যে অংশগুলো আলোচনা করব সেগুলো আমরা বোর্ডে লিখে রেখেছি। দেখো, আজকে আমরা আলোচনা করব উপসেট, প্রকৃত উপসেট। গত ক্লাসে আমরা উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে আলোচনা করেছি। ইন্টারনেট সমস্যা থাকার কারণে আলোচনাটা তো ভালোভাবে করা যায়নি। যেহেতু উপসেট এবং প্রকৃত উপসেট উভয় গুরুত্বপূর্ণ, এই জন্য আজকে আলোচনা আমি সেট এবং প্রকৃত উপসেট এবং উপসেটটা রেখেছি। এছাড়া আমরা আলোচনা করব সেটের অন্তর, ডিফারেন্স অফ সেট, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, কমপ্লিমেন্টস অফ সেট বা পূরক সেট, এবং সংযোগ সেট, ইউনিয়ন অফ সেট, সেট বা ইন্টারসেকশন অফ সেট, নিচের সেট, ডিসজয়েন্টস অফ সেটস, শক্তি সেট এবং পাওয়ার সেট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা উপসেটের সংজ্ঞা দিয়েছি, আজকে আমি উপসেট নিয়ে আলোচনা করছি। উপসেট কি আমরা একটু খেয়াল করি। যদি এ একটা সেট হয়, উপসেট বা সাবসেট, উপসেট বা সাবসেট, আমরা টুলেটের কথা জানি, টুলেট, সাবলেট। টুলেট কি, আমরা যদি একটা ঘর বানানি, কারো কাছ থেকে রেন্ট নেই, তখন এটা হলো টুলেট, যদি আমার না হয় কি। আর যদি আমার অতিরিক্ত একটা রুম আছে, মনে করো আমি এটাকে ভাড়া দিয়ে দিলাম, তাহলে এটা হলো সাবলেট। ঠিক সেটটাও এরকম। তোমাদের সাবসেট, উপসেটটা বা সাবসেটটা একটা সেট থেকে কতগুলো সেট গঠন করা যায়, এগুলোকে তার উপসেট বলা হয়। উপসেটের একটা সূত্র আছে, সূত্র হলো 2 টু দি পাওয়ার n সংখ্যক সেট গঠন করা যায়। উপসেটের সূত্রটা হলো কি 2 টু দি পাওয়ার n। সূত্র আমরা একটু খেয়াল রাখবো, উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। একটা সেট থেকে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট গঠন করা যায়। এখন যদি আমি একটা সেট লিখি 1 2 3, এটার উপাদান হলো 3টা, তাহলে এখানে n 2 টু দি পাওয়ার n, আমি যে n যে লিখেছি, n হলো সেটের উপাদান সংখ্যা, n হলো সেটের উপাদান, এখানে 2 কিউব, n হলো সেটের উপাদান। তাহলে এখানে কয়টা উপাদান আছে? আমরা গত ক্লাসে সেটের উপাদান সম্পর্কে, এলিমেন্ট অফ সেট সম্পর্কে জেনেছি। আমরা সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবো এবং প্রত্যেকটা উপাদানকে কমা কমা দ্বারা আলাদা করব। তাহলে এখানে 3টা উপাদান আছে, তাহলে n এর মান হবে 3, n হলো সেটের উপাদান। তাহলে এখানে 2 কিউব সমান 8টা উপসেট গঠন করা যাবে। তাহলে আমাদের সাবসেট বা উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n, n হলো সেটের উপাদান সংখ্যা। একটা সেট থেকে কয়টা উপসেট গঠন করা যাবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট গঠন করা যাবে। পরীক্ষায় আসবে, এরকম প্রশ্ন আসে, একটা সেটের উপাদান দিয়ে বলবে যে কয়টা উপসেট গঠন করা যাবে, তাহলে আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার n সংখ্যক। যদি আমরা আরেকটা উদাহরণ দিই, b যদি একটা সেট হয়, a b c d, তাহলে এটা থেকে কয়টা উপসেট গঠন করা যাবে? 2 টু দি পাওয়ার 4, মানে 16টা উপসেট গঠন করা যাবে। এখন আসলে উপসেট গুলো কি কি আমরা একটু দেখি। তাহলে আমাদের উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n, একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আমি বলছি, এগুলো পরীক্ষায় আসে। এখন উপসেট গুলো কি কি হবে? তাহলে আমাদের উপসেটের সংখ্যা হবে, একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এগুলাই তার উপসেট। আমরা শিখেছি কতটুকু সেট গঠন করা যায়? 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে কি এ সেটের উপসেট সমূহ একটা হলো 1, একটা হলো 2, একটা হলো 3, এগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অবশ্যই রাখতে হবে, যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেট। একটা হলো 1 2, একটা হলো 1 3, একটা হলো 2 3, আর পুরোটা একটা সেট 1 2 3, আর হলো একটা হলো ফাঁকা সেট হলো সকল সেটের উপসেট। আমাদের ফাঁকা সেটটা কমন থাকবে। দেখো 8টা হয়েছে কিনা।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা একটা সেট থেকে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট গঠন করতে পারবো। যদি সেটের উপাদান এখানে 3টা আছে তাহলে 8টা, যদি 4টা থাকে তাহলে 16টা, যদি 5টা থাকে তাহলে 32টা উপসেট গঠন করতে পারবো। তাহলে উপসেটের সংখ্যাটা আমি আবার বলি, একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় ওইগুলোকে তার উপসেট বলা হয়। উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। এখন আসো আমরা প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট সম্পর্কে একটু আলোচনা করি। প্রকৃত উপসেট আমি উদাহরণ এটাই রাখলাম। প্রকৃত উপসেট, প্রকৃত প্রপার সাবসেট, প্রকৃত উপসেট, প্রকৃত, এটাও পরীক্ষাতে অবজেক্টিভ হিসেবে আসে, যেটা আমরা ইংরেজিতে বলবো প্রপার সাবসেট, প্রপার সাবসেট। এবং এটাকে প্রকাশ করব আমরা এই চিহ্নটা, এটা প্রপার সাবসেট। আমি উপসেটের আরেকটা হলো, উপসেটের চিহ্নটা আমাদের এইটা, সমান নিচে একটা সমান চিহ্নের মতো থাকবে, আর আমাদের প্রকৃত উপসেটের চিহ্ন হবে এটা। আমরা একটু খেয়াল রাখবো প্রকৃত উপসেটের সূত্র কি। আমরা সূত্রটা আগে একটু সূত্র 2 টু দি পাওয়ার n মাইনাস 1। উপসেটের ক্ষেত্রে আমরা সূত্র শিখেছিলাম 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n হলো সেটের উপাদান। আর প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমাদের সূত্র হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। একটা কম হবে, কোনটা কম হবে? সেটটা নিজেই কম হবে। আর যদি আমরা প্রকৃত উপসেট সংজ্ঞা দিই তাহলে প্রকৃত উপসেট কাকে বলে? কোন সেট থেকে উপাদান সংখ্যা থেকে ছোট সেগুলোকে প্রকৃত উপসেট বলা হয়। আমি একটা উদাহরণ নিই, যদি একটা সেট হয় 1 2, তার দুইটা উপাদান আছে, তাহলে কয়টা উপসেট গঠন করা যাবে? আমরা জানি 2 টু দি সংখ্যক উপসেট করা যাবে। তাহলে 2 টু দি পাওয়ার n হলো 2 স্কয়ার, মানে 4টা উপসেট গঠন করা যাবে, কিন্তু প্রকৃত উপসেট একটা কম হবে। তাহলে এই সেটের উপসেট সমূহ আমি আগে বের করে নিই। তাহলে এই সেটের উপসেট হবে 1 2 1 2 আর হলো ফাঁকা। এখন আসো, আমাকে বলছে প্রকৃত উপসেট বের করার জন্য। তাহলে প্রকৃত উপসেটের সংজ্ঞার মধ্যে আমি কি জেনেছি? কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপাদানগুলোর সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা থেকে ছোট। তাহলে প্রদত্ত যে সেটটা ছিল এটা ছিল এটা, এটা বাদ যাবে, এটা বাদ, যে বাকি যেটা থাকবে এগুলো হলো তার প্রকৃত উপসেট। তাহলে 1 2 আর হলো ফাঁকা সেট হলো প্রকৃত উপসেট। তাহলে দেখো প্রকৃত উপসেটের উপাদান হলো কয়টা? দুইটা। তাহলে 2 স্কয়ার মাইনাস 1 সূত্র ছিল 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n হলো সেটের উপাদান, সেটের উপাদান হলো দুইটা। তাহলে 4 মাইনাস 1 সমান সমান হলো তিনটা। তিনটা উপসেট, প্রকৃত উপসেট গঠন করা যায়। তাহলে আমরা আগে একটা সেট দেওয়া থাকলে তার উপসেট গুলো বের করব। এর মধ্যে যে সেটটা দেওয়া থাকবে ওই সেটটাকে বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে, সহজ কথা এটাই হলো তার প্রকৃত উপসেট। তাহলে একটা সেটের প্রকৃত উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তখন কোন সেটটা বাদ দিলাম আমি? যে সেটটা ছিল, অর্থাৎ যে সেটটা থেকে আমি সেটগুলো গঠন করেছি, মূল সেটটা থেকে বাকি যে সেটগুলো গঠন করা গেছে এগুলো তার প্রকৃত উপসেট। মূল সেটটা বাদ যাবে। তাহলে এটাও অবজেক্টিভ, তোমাদের এসএসসি যারা পরীক্ষা দিবে এবং নবম দশম শ্রেণী তাদের খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। সংজ্ঞাগুলো না জানলে কিন্তু আমরা সেটের ব্যবহার এবং সেটের অঙ্ক করতে পারবো না। এই জন্য আমাদের সেটের অঙ্ক এবং করার জন্য আমাদের সংজ্ঞাগুলো ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। তা না হলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো না। যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে যাবো, আমরা যদি সেটের ডেফিনেশন, যে উপসেট কাকে বলে, প্রকৃত উপসেট কাকে বলে, সেটের অন্তর কাকে বলে, এগুলো না জানলে কিন্তু আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো না। যারা নতুন নবম শ্রেণীতে উঠেছে তাদের বিগত বছরের যে পাঠ্য বই ছিল, টেক্সট বুক ছিল, ওটার মধ্যে সেটের আলোচনা ছিল না। এই কারণে অনেকের সমস্যা হচ্ছে। এই জন্য আমি অফলাইনের পাশাপাশি অনলাইনে মাঝে মাঝে এই সেটের ডেফিনেশন মানে খুঁটিনাটি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। গাণিতিক সমস্যাগুলো আমরা অফলাইনে দেখাবো, অনলাইনে আমরা মেজর যে ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আলোচনা করার চেষ্টা করব। এখন আসো, তাহলে আমি আর একটা সেট লিখি ইকুয়াল টু 1 2 3 4। যদি বলে এটা প্রকৃত উপসেট কয়টা, তাহলে আমরা সূত্র হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে n হলো 1 2 3 4, মানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2 টু দি পাওয়ার মাইনাস 16, 16 মাইনাস 1 সমান সমান হলো 15। তাহলে এখান থেকে 15টা উপসেট, প্রকৃত উপসেট গঠন করা যাবে। আর সেট গঠন, উপসেট গঠন করা যাবে 16টা, কিন্তু প্রকৃত হবে 15টা। এর মধ্যে কোনটা বাদ যাবে? এই সেটটা নিজেই বাদ যাবে।
তাহলে আমরা অবজেক্টিভ ক্ষেত্রে ভুল করা যাবে না। যদি উপসেটের সংখ্যা আসে তাহলে 2 টু দি পাওয়ার n, আর যদি প্রকৃত উপসেট আসে 2 টু দি পাওয়ার n - 1 সূত্রটা মনে রাখবো। এবার আসো সেটের অন্তর সেটের অন্তর বা ইংরেজিতে আমরা যেটাকে বলবো ডিফারেন্স অফ সেট। সি অফ সেট, ডিফারেন্স অফ সেট, সেটের অন্তর। সেটের অন্তর কাকে বলে? এ যদি একটা সেট হয়, এটার উপাদান যদি 1 2 3 4 হলো, এবং বি যদি একটা সেট হয়, এটার উপাদান যদি আমরা 3 4 দিলাম, তাহলে এ এবং বি সেটের অন্তরকে আমরা এভাবে লিখবো, এ ডিফারেন্স বি, বা এ বাদ বি এ পড়তে পারি, এ ডিফারেন্স বি বা এ অন্তর বি এভাবেও পড়া যায়। এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে অবশিষ্ট সেটটা থাকবে এটা হবে সেটের অন্তর। এখন আসো এর মানগুলো আমি বসাই কত 1 2 3 4, বাদ বা ডিফারেন্স বি এর মানগুলো 3 4 বসাইলাম। এখন আসো দুইটার মধ্যে কমন উপাদান কোনটা আছে? এখানে এখানে 3 4, এখানে 3 4 কমন আছে, তাহলে কমন গুলা বাদ দিয়ে প্রথম যে সেটটা থাকবে এই সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে এইগুলো হবে এই সেটের মান। তাহলে এ এবং বি যদি দুইটা সেট হয়, এ সেট এবং বি সেটের উপাদানগুলোর মধ্যে বি সেটের উপাদানগুলো আমরা বাদ দিয়ে যে সেটটি পাবো এটাই হবে এ ডিফারেন্স বি বা এ বি এর পার্থক্য। এটার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, এ ডিফারেন্স বি এর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কি কারণে? এটা তিনটা বা চারটা হিসেবে আছে, এখানে এটা সার্বিক সেট হিসেবে কাজ করবে। আমরা যখন সার্বিক সেটের আলোচনা যাব তখন আমরা ডিফারেন্স বা যখন গ্রুপ সেটের আলোচনা যাব তখন আমরা আরো ডিটেইলস আলোচনা করব এটা নিয়ে। এ ডিফারেন্স বি কে আমরা এ বাদ বি বা এ ডিফারেন্স বি এভাবে লিখতে পারি, অথবা এ বাদ বি এভাবে লেখা যায়। এখন আসেন আমরা পরবর্তী যে সেটটা আছে, আমরা যখন পূরক সেট কমপ্লিমেন্টস অফ সেট নিয়ে আলোচনা করব তখন আমরা এই ডিফারেন্সের ব্যবহার আরো ভালোভাবে আলোচনা করব। এখানে দেখো সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট, এ একটা সেট ছিল যার উপাদান ছিল 1 2 3 4, বি একটা সেট ছিল যার উপাদান ছিল 3 4, তাহলে এ ডিফারেন্স বি করেছি, এর মধ্যে কমন যে উপাদানগুলো আছে এগুলো বাদ দিয়ে প্রথম যেটা আছে এটার মধ্যে যা আছে তাই লিখবো। এখন এ বাদ বি এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, যেটা পরীক্ষা আসলে অনেক সময় ভুল করে, দুইটা এ সেটের উপাদান মনে করা আছে 1 2 3 1 2 3, এবং যে সেট বি সেটটা আছে বি সেটের উপাদান মনে করো 4 5 আছে। তাহলে যদি আমরা এ বাদ বি করি তাহলে কি আসে দেখি 1 2 3 ডিফারেন্স বা বাদ 4 5। দেখো এই দুটার মধ্যে কমন কিছু নেই, তাহলে কি হবে? কমন কিছু না যদি না থাকে ডিফারেন্সের ক্ষেত্রে বা সেটের অন্তরের ক্ষেত্রে যদি দুটার মধ্যে কমন কিছু না থাকলে তাহলে প্রথম যে সেটটা আছে এটা হবে তার অ্যানসার। এদিকে আমার খেয়াল রাখতে হবে এই সেটটা আমার সার্বিক সেট হিসেবে কাজ করে। সার্বিক সেট থেকে সার্বিক সেট অন্যান্য সেটগুলো সার্বিক সেটের উপসেট হবে। তাহলে এখানে যদি বড় থাকে তাহলে এটাও কিন্তু আমি হিসেবে আনবো না। যদি কমন উপাদান থাকে, দেখো উপরের মধ্যে দুইটার মধ্যে 3 এবং 4 কমন ছিল, আমি কমন গুলো বাদ দিয়ে প্রথম সেটে যা আছে তাই লিখেছি। এটার মধ্যে কোনো কমন কিছু নাই। কমন কিছু যদি না থাকে তাহলে প্রথম যে সেটটা এই সেটটা হবে তার উত্তর। আমরা যখন আবার গাণিতিক সমস্যার সমাধান করব তখন আরো ডিটেইলস আলোচনা করব। সেটের অন্তর নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসেন পার্ট বাই পার্ট, এগুলো তোমাদেরকে সংজ্ঞাগুলো ভালোভাবে তোমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। যদি সংজ্ঞা না জানো বা না বুঝো তাহলে কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ছাত্রছাত্রীরা এই সংজ্ঞাগুলো জানে না, সেট কাকে বলে জানে না, বিভিন্ন প্রকার যে সেট আছে তাদের ডেফিনেশন জানে না, সরাসরি অঙ্ক করতে যায়। অঙ্ক করতে গিয়ে কিন্তু অনেক সমস্যা হয়। যদি ম্যাথ এবং হায়ার ম্যাথ, বিশেষ করে ম্যাথ এবং হায়ার ম্যাথে 100 পাওয়া যায় সিটি পরীক্ষায়, যদি আমরা খুঁটিনাটি ডিটেইলসে সবকিছু জানি, বইয়ের পেজ টু পেজ আপ টু টপ টু বটম যদি জানা থাকে তাইলে 100 100 পাওয়া অবশ্যই সম্ভব। এর জন্য আমাদেরকে কিন্তু সংজ্ঞাগুলো জানতে হবে, ব্যবহারগুলো জানতে হবে, এগুলোর গুরুত্ব আছে। অবজেক্টিভে 30টা 30টা এনশিওর করতে হলে আমাদেরকে এগুলো জানতে হবে, সরাসরি অঙ্ক করা যাবে না। এখন আসো তাহলে আমরা উপসেট সম্পর্কে জানলাম, প্রকৃত সেট জানলাম, সেটের অন্তর জানলাম। এখন আসেন সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেট
ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি এখন কথা বলতে পারবো না, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে আচ্ছা, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নিয়ে আমরা আলোচনা করব। আমরা যত সেট এই যাবত যত সেট আমরা পড়েছি, খেয়াল করো, আলোচনায় সংশ্লিষ্ট যে সকল সেট আমরা পড়েছি, একটি নির্দিষ্ট সেট, সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। এই সেই নির্দিষ্ট সেটটি হলো আমাদের ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করবো, তবে একটু এভাবে দাগ দিব, কারণ আমাদের আরেকটা সেট আছে সংযোগ সেট, যেটাকে আমরা ইউনিয়ন লিখবো এভাবে। এটা এর পাশে দাগ হবে না, একটু বোল্ড করে আমরা লিখবো। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট সম্পর্কে আমরা আলোচনা করব। তাইলে ইউনিভার্সাল সেটকে আমরা এভাবে প্রকাশ করব। এখানে আমরা ইউনিভার্সাল সেটকে আমরা যখন ভেন চিত্র বা ভেন ডায়াগ্রামের কথা বলেছি, আমরা রেক্টেঙ্গেল দিয়ে আমরা প্রকাশ করেছি এবং আয়তক্ষেত্র দিয়ে আমরা অন্যান্য সেটগুলো প্রকাশ করেছি। তাহলে আমাদের আলোচনায় যত সেট আমরা পড়েছি, সার্বিক সেট ছাড়া পূরক সেট, উপসেট, সেটের অন্তর, ইউনিয়ন সেট, যা পড়ব, আলোচনায় সকল সেট হবে একটি নির্দিষ্ট সেটের উপসেট। সেই নির্দিষ্ট সেটটি হবে সার্বিক সেট। এখন যদি আমি দুইটা সেটের কথা বিবেচনা করি, এখন খেয়াল করো, যদি এ একটা সেট হয় যার মান হলো মনে করো এক্স ওয়াই উপাদান, এবং বি একটা সেট হয়, বি এর মান হলো এক্স ওয়াই জেড, একটু খেয়াল করো। তাহলে এখানে এ সেটটি, এ যে সেট আছে এক্স ওয়াই সেটটি, বি যে সেট আছে এক্স ওয়াই জেড একটি উপসেট। অর্থাৎ কি, এ সেটের যে উপাদানগুলা এই বি এর মধ্যে আছে, দেখো এই বি এর মধ্যে এক্স ওয়াই এখানে আছে, এর মধ্যে আছে। তাইলে আমি এখানে এ সেটকে বি সেটের একটা উপসেট বলতে পারবো। তাইলে আমাদের উপসেট বলবো, যেখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে আমরা সার্বিক সেটও বলতে পারবো। ঠিক আছে নি? তাহলে এটা হলো বড়। তাহলে সার্বিক সেটকে আমরা এই দ্বারা প্রকাশ করব, সাধারণত ইউনিভার্সাল সেট বি দ্বারা প্রকাশ করব। তবে আমরা এটাকেও আমরা সার্বিক সেট হিসেবে বিবেচনা করতে পারি, কারণ এ সেটের যে উপাদানগুলো এগুলা বি সেটের ভিতরে আছে। অন্যান্য যে সেটগুলো আছে, সেটগুলা যদি সবগুলা সেটই কিন্তু আমার সার্বিক সেটের ভিতরে থাকবে। এক্ষেত্রে আমি এ এবং বি দুইটা সেট নিয়েছি। এখানে এ সেটের উপাদান হলো এক্স ওয়াই এবং বি সেটের উপাদান হলো এক্স ওয়াই জেড। দেখো এই বি সেটের ভিতরে কিন্তু এ সেটের উপাদানগুলো আছে। তাহলে আমি কি বলতে পারবো, এ হলো বি সেটের উপসেট। তাহলে এ সেটকে বি সেটের একটা সার্বিক সেট হিসেবে আমি বিবেচনা করতে পারবো। আমরা আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপর হয়, তবে নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। আমরা সার্বিক সেট সম্পর্কে আরো যখন আমরা কমপ্লিমেন্ট অফ সেট নিয়ে আলোচনা করব, তখন আমরা সার্বিক সেট নিয়ে আরো ডিটেইলসে আলোচনা করব। এখন আসো, আমরা সার্বিক সেট সম্পর্কে জানলাম। এখন আসো আমাদের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট, মহা গুরুত্বপূর্ণ একটা সেট, পূরক সেট। পূরক সেট যেটাকে আমরা ইংরেজিতে বলবো কমপ্লিমেন্ট অফ সেট, পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। সার্বিক সেট এবং এ সেটটি যদি আমরা দুইটা সেট বিবেচনা করি, সার্বিক সেট এবং এ সেটটি, কমপ্লিমেন্ট অফ সেট আমরা কাকে বলবো, আমরা এটা একটু সাইন জানিয়ে একটু আলোচনা করি। যেমন এ যদি এক্স এর সেট হয়, তাহলে এ এর কমপ্লিমেন্টকে আমরা এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট এভাবে প্রকাশ করব। এটা হলো এর পূরক সেট, এটা হলো এর পূরক সেট, এর কমপ্লিমেন্ট সেট অর্থাৎ এর পূরক সেট। এর পূরক সেটটা কি খেয়াল করো, যদি কোনো কিছুর উপর পূরক চিহ্ন থাকে অথবা সি থাকে, কমপ্লিমেন্ট থাকে, তাহলে আমরা এটা লিখবো এরকম সার্বিক বা এ। বা ডিফারেন্স আমরা পড়েছি কিছুক্ষণ আগে, যে সেটের অন্তর শিখেছিলাম। তাহলে এই কমপ্লিমেন্টের অর্থ সার্বিক সেট থেকে এ সেট এর যে উপাদানগুলো আছে এগুলো বাদ দিয়ে লিখবো। তাহলে আমাদের যদি বি কমপ্লিমেন্ট হয়, তাহলে এটা হবে সার্বিক বা বি। আমাদের যদি আরো বড় থাকে, আমরা ইউনিয়ন, সংযোগ সেট এবং সেট সম্পর্কে জানবো। আমি একটা লিখি, যদি এরকম থাকে এ ইউনিয়ন বি হোল প্রাইম,
বা পূরক চিহ্ন যদি থাকে তাহলে সার্বিক সেট থেকে এটা বাদ দিয়ে দিব, এই ইউনিয়ন বি বাদ দিয়ে দিব। তাহলে যদি আমরা টোটাল কথা পূরক সেট যদি আলোচনা আনি, পূরক সেট কাকে বলে যদি আমরা যদি জানতে চাই, তাহলে সার্বিক সেট এবং এ সেটের উপসেট। এখানে সার্বিক সেট এ সেটটি হলো ইউ সেটের উপসেট। খেয়াল করো, আমি যদি আমাদের ভ্যান ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তাহলে আরো একটু সহজ হয়ে যাবে তোমাদের জন্য। ভ্যান চিত্রের মধ্যে যদি দেখাই, আমরা একটা রেক্ট্যাঙ্গেল বা একটা আয়তক্ষেত্র আঁকলাম, যেটাকে আমি বিবেচনা করলাম সার্বিক সেট। এখন আসেন, যদি এর একটা সেট এ হয়, সার্বিক সেটের একটা উপসেট যদি এ হয়, এ হলো সার্বিক সেট, পুরোটা হলো সার্বিক সেট, এ হলো তার একটা উপসেট, তাহলে এই খালি জায়গাগুলোকে আমি বলতে পারবো এ কমপ্লিমেন্ট। মানে সার্বিক সেট থেকে এ বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটাই হবে এ কমপ্লিমেন্ট বা এর পূরক সেট। কথাটা বোঝা গেছে কিনা? এই যে খালি জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হলো কি সবগুলা পুরোটাই ছিল সার্বিক সেট। এখন সার্বিক সেট থেকে আমি এই সেটটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে লিখবো কি সার্বিক বা এ। এটাকে যদি আমি ভ্যান ডায়াগ্রামের মধ্যে প্রকাশ করি বা ভ্যান চিত্রের মধ্যে প্রকাশ করি তাহলে এভাবে প্রকাশ করতে পারবো, সার্বিক বা সার্বিক সেট থেকে আমি এই সেটকে বাদ দিব, অবশিষ্ট যেটা থাকবে এটা হবে এ পুরো সেট। এখানে আমি দ্বারা প্রকাশ করেছি, অন্যান্য প্রতীক দ্বারা আমরা সেটকে প্রকাশ করে জানি। আমরা অ্যালফাবেটের যতগুলো অক্ষর আছে 26টা অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি, তবে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আমাদের সার্বিক সেট হলো সকল আলোচনা যা আমি সেট আলোচনা করছি সকল সেটই কিন্তু এই সার্বিক সেটের উপসেট। সার্বিক সেট থেকে অন্যান্য সেটগুলো কিন্তু বড় হবে না, এই সার্বিক সেটের ভিতরে সবগুলো সেট থাকবে। এখন যদি আমি এটাকে বি লিখি, যদি এটা বি লিখি তাহলে এটাকে লিখতে পারবো আমি সার্বিক বাদ বি, এটা লিখবো বি কমপ্লিমেন্ট বা সার্বিক বাদ বি। সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিয়ে দেবো, তাহলে এটা হলো আমাদের পুরো সেট। যদি আমরা একটা গাণিতিক সমস্যা